আজকে আমাদের আলোচনার বিষয় সমাসের শ্রেণীভেদ এবং দ্বন্দ্ব সমাস। আমরা এর আগের দিন আলোচনায় আমরা সমাস কাকে বলে, সমাস ও সন্ধির মধ্যে যে পার্থক্য, তার পাশাপাশি সমাসের নানা পরিভাষা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রথমে দেখব বাংলা সমাস। তাকে আমরা কটি শ্রেণীতে ভাগ করতে পারি এবং তার অন্যতম শ্রেণী দ্বন্দ্ব সমাস, তার বিস্তৃত আলোচনা। আমাদের বাংলা সমাসে সমস্যমান পদগুলির অর্থের প্রাধান্যের ভিত্তিতে, সমস্যমান পদ মানে ওই আমরা আগের দিন বলেছিলাম পূর্বপদ ও উত্তরপদ, বা উত্তরপদকে আমরা পরপদও বলেছিলাম। তাহলে পূর্বপদ এবং পরপদগুলির অর্থের প্রাধান্যের ভিত্তিতে, অর্থাৎ কার অর্থ প্রধান হবে, পূর্বপদ না পরপদ, এর ভিত্তিতে আমরা সমাজকে প্রধানত 6টি ভাগে ভাগ করি। প্রধানত অর্থাৎ প্রধান যে শ্রেণী, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস। এইটা হচ্ছে প্রধান 6টি ভাগ। কিসের ভিত্তিতে আমরা ভাগ করি? অর্থাৎ পূর্বপদের অর্থের প্রাধান্য, অথবা পরপদের অর্থের প্রাধান্য, অথবা পূর্বপদ বা পরপদ কারোরই হয়তো অর্থের প্রাধান্য পায় না। এর ভিত্তিতে আমরা সমাজকে প্রধানত 6টি ভাগে ভাগ করছি। এছাড়াও কিন্তু আমরা বাংলায় 3 প্রকার গৌণ সমাসের উল্লেখ পাই। ওইটা প্রধান, আর 3টে আমরা পাই, সেটা হচ্ছে গৌণ। প্রধান শ্রেণী বিভাগ, এটা হচ্ছে গৌণ শ্রেণী বিভাগ। সেই 3 প্রকার গৌণ সমাস কি? অলোপ সমাস, অলোপ সমাস, নিত্য সমাস এবং বাক্যাশ্রয়ী সমাস। তাহলে প্রধান এবং গৌণ এই যোগে আমরা বাংলায় প্রধানত 6টি এবং গৌণ 3টি, তাহলে মোট 9 প্রকার সমাসের দেখা পাই। তবে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এই যে আমরা অব্যয়ীভাব সমাসের কথা বললাম, এই অব্যয়ীভাব সমাস সংস্কৃত ব্যাকরণে কিন্তু একটি প্রধান বিভাগ, একটি প্রধান সমাস, অব্যয়ীভাব সমাস। কিন্তু আমাদের যে আধুনিক বাংলা ব্যাকরণের যে আলোচনা, সেই আলোচনায় আমাদের আধুনিক বাংলা ব্যাকরণবিদ যারা, তারা কিন্তু স্বতন্ত্রভাবে, আলাদাভাবে, পৃথকভাবে অব্যয়ীভাব সমাসকে কিন্তু তার শ্রেণীবিভাগ বা তার অস্তিত্বকে কিন্তু মানতে চাননি। আধুনিক বাংলা ব্যাকরণ অনুযায়ী অব্যয়ীভাব সমাস যেভাবে নিষ্পন্ন হয়, অর্থাৎ অব্যয়ীভাব সমাসের সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে আমরা যেভাবে বিশ্লেষণ করি
ভাঙি ব্যাসবাক্যের সাহায্যে, তারা বলছেন যে তৎপুরুষ যে সমাস, তৎপুরুষ সমাসের তো নানা শাখা আছে, নানা শ্রেণী আছে, তার মধ্যে বিশেষত ব্যাপ্তি তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ এবং উপসর্গ তৎপুরুষ, এই তিন সমাসের নিয়মের মাধ্যমে, ব্যাসবাক্যের মাধ্যমে আমরা কিন্তু অব্যয়ীভাব সমাসের ওই সমস্ত পদকে গঠন করতে পারি। অর্থাৎ আধুনিক বাংলা ব্যাকরণ অনুযায়ী অব্যয়ীভাব সমাস আসলে তৎপুরুষ সমাসের এই তিনটি বিভাগের কোনো না কোনো একটি বিভাগের অন্তর্গত হয়ে যায়। সেখানে কিন্তু ওই অব্যয়ীভাব সমাসকে তৎপুরুষ সমাসের শাখার মধ্যে অন্তর্গত করা হয়েছে। এবার আমরা প্রথম যে শ্রেণী দ্বন্দ্ব সমাস, তার বিস্তৃত আলোচনায় আমরা প্রবেশ করব। দেখো, নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখন তোমাদের মধ্যে প্রথমে প্রশ্ন দেখা দিতে পারে, দ্বন্দ্ব এই শব্দটি কেন এই সমাসের ক্ষেত্রে প্রযুক্ত হলো? এখন দ্বন্দ্ব শব্দ তোমরা যদি অভিধানে এর অর্থ খুঁজতে যাও, সেখানে তোমরা দেখবে দ্বন্দ্ব শব্দের নানা অর্থ আছে। প্রধান অর্থ কি? দ্বন্দ্ব মানে বিরোধ, বিরোধ, বৈপরীত্য। আবার এই বিরোধ বৈপরীত্য যেমন বোঝানো হয় দ্বন্দ্ব শব্দের মাধ্যমে, আবার দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন। আমরা যখন বাংলা ব্যাকরণে সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দটি ব্যবহার করব, তখন কিন্তু তাকে আমরা বিরোধ বা বৈপরীত্য অর্থে কিন্তু ব্যবহার করব না। সমাসের আলোচনায় দ্বন্দ্ব শব্দটি কিন্তু যুক্ত অর্থে, জোড়া অর্থে, যোগ অর্থে বা মিলন অর্থে আমরা ব্যবহার করি। তোমরা দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা, কাকে দ্বন্দ্ব সমাস বলে, এটা যদি তোমরা জানো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমরা কেন বলছি যে বাংলা ব্যাকরণে সমাসের আলোচনায় দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন বা যোগ বা জোড়া। যে সমাসে পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক সমস্যমান পদ ও এবং আর ইত্যাদি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে সমস্ত পদ গঠন করে এবং সমস্ত পদে সমস্যমান প্রত্যেক পদের অর্থ প্রধান রূপে প্রতিষ্ঠা পায়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। দেখো, এটা একটা সংজ্ঞা। তাহলে প্রথমে আমরা এই সংজ্ঞার ভিত্তিতে তাহলে এই দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্যগুলোকে দেখতে পারি। তাহলে প্রথম বৈশিষ্ট্য, যে দ্বন্দ্ব সমাসে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার বেশি পদের
মিলন ঘটে। ওই যে আমরা বলেছিলাম এখানে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন বা যুক্ত হওয়া বা জোড়া। দ্বন্দ্ব সমাসে কি হয়? পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার বেশি পদের মিলন ঘটে। যেমন ধরো ভালো ও মন্দ, ভালো মন্দ, তাহলে ভালো আর মন্দ এই দুটি সমসমান পদ, মিলন ঘটলো, যুক্ত হলো, সমাস হলো, সমাস হয়ে একটি সমাসবদ্ধ বা সমস্ত পদ গঠিত হলো ভালো মন্দ। আবার স্বর্গ মর্ত ও পাতাল, স্বর্গ মর্ত পাতাল, তাহলে এখানে হচ্ছে তিনটি পদের মিলন ঘটল। আবার চর্বচস্য লেজ্জ পেয়, চর্বচস্য লেজ্জ ও পেয়, চার পদের মিলন ঘটল, হলো চর্বচস্য লেজ্জ পেয়। তাহলে দুই বা তার বেশি পদের মিলন ঘটে দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাস সংযোগমূলক সমাস। তার কারণ কেন সংযোগমূলক? ওই যে যুক্ত হচ্ছে, অর্থ সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদ যুক্ত হচ্ছে, তার জন্য সেটি সংযোগমূলক সমাস। এখন যুক্ত হয় কিসের দ্বারা? যুক্ত হয় ওই পদগুলি ও এবং আর ইত্যাদি যে অব্যয়গুলি আছে, যে সংযোজক অব্যয়গুলি আছে, তার দ্বারা যুক্ত হয়। জন্ম এবং মৃত্যু, তাহলে জন্ম আর মৃত্যু এই দুটি সমসমান পদ যুক্ত হলো কিসের দ্বারা? এবং এই সংযোজক অব্যয়ের দ্বারা। দুধ ও ভাত, তাহলে দুধ ও ভাত, এই দুধ ভাত এই দুটি সমসমান পদ যুক্ত হলো কিসের দ্বারা? ও এই সংযোজক অব্যয়ের দ্বারা। দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা দেখলাম। এইবার আমরা এর পরের বৈশিষ্ট্য হচ্ছে কি, প্রধানত দুটি বা তার বেশি বিশেষ্য পদের মধ্যে দ্বন্দ্ব সমাস হলেও কখনো কখনো দুই বা ততোধিক সর্বনাম পদ, বিশেষণ পদ কিংবা ক্রিয়াপদের মিলনেও কিন্তু দ্বন্দ্ব সমাস হয়। দ্বন্দ্ব সমাস প্রধানত বিশেষ্য পদের মধ্যে তাদের মিলন হয়, কিন্তু সর্বনামের সঙ্গে সর্বনামের মিলন হতে পারে, বিশেষণের সঙ্গে বিশেষণের মিলন হতে পারে, আবার ক্রিয়ার সঙ্গে ক্রিয়ার মিলন হতে পারে। যেমন ধরো আমি ও তুমি, তাহলে আমি তুমি, দেখো দুটি সর্বনাম পদের মিলনে দ্বন্দ্ব সমাস হলো। আবার নরম ও গরম, নরম গরম, তাহলে এখানে কিন্তু দেখো নরম গরম দুটি বিশেষণ পদ, তাদের মিলনে দ্বন্দ্ব সমাস হলো, নরম গরম এ সমাসবদ্ধ পদ গঠন হলো। আবার দেখে ও শুনে, দেখে শুনে, এখানে দেখো দুটি পদই কিন্তু ক্রিয়াপদ। তাহলে দ্বন্দ্ব সমাস প্রধানত বিশেষ্য পদের মধ্যে মিলন হলেও সর্বনাম সর্বনাম, বিশেষণ বিশেষণ অথবা ক্রিয়া ও ক্রিয়ার মিলনেও কিন্তু দ্বন্দ্ব সমাস হয়। এরপরে আমরা সংজ্ঞার মধ্যে আর কি বৈশিষ্ট্য দেখেছিলাম? দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যে সমস্ত পদ গঠিত হয় সেখানে কিন্তু প্রতিটি সমস্যমান পদের, অর্থাৎ পূর্বপদ এবং উত্তর পদ উভয় পদেরই অর্থ প্রাধান্য পায়। ওই যে আমরা প্রথমেই বলেছি সমাস কিন্তু আমরা যে শ্রেণীবিভাগ করি, সমাসের শ্রেণীবিভাগ করি হচ্ছে
ওই সমস্যমান পদের অর্থের প্রাধান্যের ভিত্তিতে। তাহলে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি হয়, পূর্বপদ এবং উত্তরপদ উভয় পদেরই কিন্তু অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে। ধরো আমরা বললাম হর ও গৌরী, হরগৌরী, রাজা ও রানী, রাজা রানী। দেখো এই যে হরগৌরী রাজা রানী, এই যে সমাসবদ্ধ পদ আমরা গঠন করলাম, তাহলে সেখানে তো হর ও গৌরী উভয়েরই তো অর্থ প্রাধান্য পেল হরগৌরীতে। রাজা রানীতে সেখানে রাজার অর্থ আছে, আবার রানীরও অর্থ আছে, দুয়েরই অর্থের প্রাধান্য কিন্তু রয়েছে রাজা রানীতে। বুঝতে পারছো? তার দ্বন্দ্ব সমাসে কিন্তু পূর্বপদ এবং উত্তরপদ উভয়েরই কিন্তু সমান প্রাধান্য রয়েছে। সংস্কৃত দ্বন্দ্ব সমাসে আমরা দেখি যেটা হচ্ছে স্বল্প দলযুক্ত পদ। দল মানে কি? দল মানে হচ্ছে আমরা একটা শব্দের এক ঝোঁকে যতটুকু উচ্চারণ করতে পারি সেটাকে আমরা বলি দল। এক ঝোঁকে যতটুকু আমরা উচ্চারণ করি, যেমন ধরো মা, তাকে এক ঝোঁকেই উচ্চারণ করেছি, তাহলে এটা হচ্ছে এক দল বিশিষ্ট শব্দ। আবার যদি বলি বাবা, তাহলে দেখো বা বা দুটো ঝোঁক লেগেছে। আমরা একটা শব্দের যতটুকু ধ্বনি একবারে উচ্চারণ করতে পারি সেটাই হচ্ছে দল। তাহলে বাবা, এখানে দেখো দুটো ঝোঁক, বা বা, তাহলে এটা হচ্ছে দুই দল বিশিষ্ট শব্দ। সংস্কৃত দ্বন্দ্ব সমাসে আমরা দেখি যেটি স্বল্প দলযুক্ত পদ, স্বল্প দল মানে যেটি কম দলযুক্ত পদ, সেটা হচ্ছে ব্যাসবাক্যের পূর্ব পদে থাকে, আর পরপদে কি থাকে, যেটা হচ্ছে একটু ওই স্বল্প দলের চেয়ে, কম দলের চেয়ে একটু বেশি দল যুক্ত পদ, সেটা থাকে হচ্ছে পরপদে। যেমন ধরো পাপ ও পুণ্য, এটা মিলে হলো পাপ পুণ্য। দেখো তাহলে পাপ এটা হচ্ছে এক দল, এক ঝোঁকেই উচ্চারণ করছো পাপ। কিন্তু পুণ্য, দেখো এই শব্দটা উচ্চারণ করতে তোমাদের দুটো ঝোঁক লাগছে, অর্থাৎ পুণ্য। তাহলে পাপ একদল বিশিষ্ট শব্দ, দেখো পূর্ব পদে আছে। পুণ্য এটা দেখো দুই দল বিশিষ্ট শব্দ, পরপদে আছে। ধরো লাভ লোকসান, লাভ ও লোকসান, দেখো লাভ এই শব্দটা যখন তোমরা উচ্চারণ করছো এক ঝোঁকে, তাহলে একদল বিশিষ্ট শব্দ, পূর্ব পদে আছে। আবার লোকসান, লোকসান, তাহলে দেখো দুই দল বিশিষ্ট শব্দ, পরপদে আছে। কিন্তু এর ব্যতিক্রমও কিন্তু আছে। যদি আমরা বলি উচ্চ নিচ, উচ্চ ও নিচ মিলে হলো উচ্চ নিচ। দেখো উচ্চ এই শব্দটা তুমি যদি উচ্চারণ করতে যাও দুটো ঝোঁক লাগবে, উচ্চ। কিন্তু নিচ যখন উচ্চারণ করবে, নিচ, দেখো এক দল। তাহলে উচ্চ দুই দল বিশিষ্ট শব্দ, কিন্তু এখানে কিন্তু সে পূর্ব পদে আছে। আচ্ছা, আরো একটা সহজ উদাহরণ নিই না, স্বামী স্ত্রী। তাহলে স্বামী ও স্ত্রী, দেখো স্বামী এই শব্দটা যখন আমরা উচ্চারণ করছি, এটা দেখো দুই দল বিশিষ্ট শব্দ, স্বামী, দেখো পূর্ব পদে আছে। কিন্তু স্ত্রী, স্ত্রী একদল বিশিষ্ট শব্দ, পরপদে আছে। তাহলে সংস্কৃত দ্বন্দ্ব সমাসে স্বল্প দলযুক্ত পদ পূর্ব পদে থাকে, আর তার চেয়ে একটু বেশি দলযুক্ত পদ তা কিন্তু পরপদে থাকে। কিন্তু এর ব্যতিক্রমও আছে, আমরা সেটা দেখলাম। এবার দ্বন্দ্ব সমাসে যখন দেখবে তোমার
দুইয়ের বেশি, 3 পদ 4 পদের যে দ্বন্দ্ব হয় আমরা দেখলাম, সেখানে দেখবে যখন এই 3 পদ 4 পদের মিলনে যে দ্বন্দ্ব সমাসের ফলে যে সমাসবদ্ধ পদ গঠিত হয়, সেগুলো আমরা কি করি, ওই সমস্ত পদটা আমরা হাইফেন বা ওই সংযোজক চিহ্ন দ্বারা প্রকাশ করি। যেমন ধরো রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ। তাহলে এখানে এই 5টি পদ তার মিলনে যে সমাসবদ্ধ পদ গঠন হলো, সেটাকে আমরা একসঙ্গে লিখে দেব না। তাহলে রূপ হাইফেন রস হাইফেন গন্ধ হাইফেন শব্দ হাইফেন স্পর্শ। তাহলে দ্বন্দ্ব সমাসে যে সমস্ত পদ গঠিত হয়, এখন 2 পদের মিলনে গঠিত হলে সমস্যা নেই, কিন্তু 3 পদ 4 পদ 5 পদ তার মিলনে যে দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন যে সমাসবদ্ধ পদ গঠিত হয়, সেই সমাসবদ্ধ বা সমস্ত পদ তাকে কিন্তু আমরা হাইফেন বা সংযোজক চিহ্ন দ্বারা প্রকাশ করব। এবার আমরা দেখব দ্বন্দ্ব সমাসের শ্রেণীভেদ। দ্বন্দ্ব সমাসকে আমরা কিভাবে শ্রেণীবিভাগ করি। এখন দ্বন্দ্ব সমাসকে আমরা শ্রেণীবিভাগ করতে পারি 3টে দিক থেকে। প্রথম হচ্ছে পদ পরিচয়ের ভিত্তিতে। পদ পরিচয়ের ভিত্তিতে। দ্বিতীয় ভাগ করতে পারি পদের অর্থগত চরিত্রের ভিত্তিতে। এবং তৃতীয় আমরা ভাগ করতে পারি পদের গঠনগত ভিত্তিতে। প্রথম আমরা কি বললাম, দ্বন্দ্ব সমাসকে আমরা কিসের ভিত্তিতে ভাগ করতে পারি? পদ পরিচয়ের ভিত্তিতে। তার পদ পরিচয়ের ভিত্তিতে দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ, সেখানে আমরা দেখব ধরো যখন সমস্যমান পদগুলি উভয় বিশেষ্য পদ, তাহলে সেটা একটা শ্রেণী বিভাগ। যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদ উভয় পদই বিশেষ্য পদ, সেটি হচ্ছে এক ধরনের দ্বন্দ্ব সমাস। ধরো পিতা ও মাতা, পিতা মাতা। পথ ও ঘাট, পথ ঘাট। সত্য শিব ও সুন্দর, সত্য শিব সুন্দর। বন ও জঙ্গল, বন জঙ্গল। নদী ও নালা, নদী নালা। জমা ও খরচ, জমা খরচ। কায়দা ও কানুন, কায়দা কানুন। দেনা ও পাওনা, দেনা পাওনা। এইটা একটা শ্রেণী বিভাগ হলো। আবার সমস্যমান পদগুলি যখন উভয়ই সর্বনাম, তাহলে যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ উভয় সর্বনাম, সেটা হচ্ছে আরেক ধরনের শ্রেণী বিভাগ। তুমি ও আমি, তুমি আমি। যাকে ও তাকে, যাকে তাকে। এটা ও সেটা, এটা সেটা। ইনি ও উনি, ইনি উনি। আমরা ও ওরা, আমরা ওরা। তাকে এগুলো সবই কিন্তু সর্বনাম পদ। আবার সমস্যমান পদগুলি যখন উভয়ই বিশেষণ, সেটা আবার আরেক ধরনের দ্বন্দ্ব সমাস। যেমন ধরো ন্যায় ও অন্যায়, ন্যায় অন্যায়। সাদা ও কালো, সাদা কালো। সত্য ও মিথ্যা, সত্য মিথ্যা। ধনী ও দরিদ্র, ধনী দরিদ্র। সহজ ও সরল, সহজ সরল। সুখী ও অসুখী, সুখী অসুখী। তবে একটা কথা মাথায় রাখবে কিন্তু এক্ষেত্রে, যে বিশেষণ পদ দুটি যদি একটিমাত্র বস্তু বা একই ব্যক্তিকে বোঝায়, তখন কিন্তু তা দ্বন্দ্ব সমাস হবে না। ধরো এই যে আমরা বললাম ন্যায় ও অন্যায়, ন্যায় অন্যায়, তাহলে এখানে কিন্তু ন্যায় এবং অন্যায় উভয়কে বোঝাচ্ছে। সত্য ও মিথ্যা, সত্য মিথ্যা, এখানে সত্য মিথ্যা উভয়কে বোঝাচ্ছে। ধনী ও দরিদ্র, ধনী দরিদ্র। উচ্চ ও নীচ, উচ্চ নীচ।
এখানে উভয়কে বোঝাচ্ছে। কিন্তু যখন ওই বিশেষণ পদগুলো মিলিত হয়ে যদি উভয়কে না বোঝায়, একই বস্তু বা একই ব্যক্তিকে না বোঝায়, তখন কিন্তু বিশেষণ পদ দুটি একটিমাত্র বস্তু বা একই ব্যক্তিকে বোঝায়, উভয়কে না বোঝায়, উভয়কে না বোঝায়, একটি বস্তু বা একটি ব্যক্তিকে বোঝায়, তখন কিন্তু সেটা দ্বন্দ্ব সমাস হবে না, কর্মধারয় সমাস হবে। যেমন ধরো, এই যে আমরা বললাম পণ্ডিত ও মূর্খ, পণ্ডিত মূর্খ, তাহলে এখানে কিন্তু এটা দ্বন্দ্ব সমাস। পণ্ডিত মূর্খ অর্থাৎ একজন পণ্ডিত আর একজন মূর্খ, দুজনকে বোঝাচ্ছে। কিন্তু যখন আমরা বলবো যিনি পণ্ডিত তিনি মূর্খ, পণ্ডিত মূর্খ, তখন কিন্তু আসলে এখানে দুজন নয়, একজনই ব্যক্তি, তার মধ্যে পাণ্ডিত্য আছে বা তার মধ্যে মূঢ়তা বা মূর্খামিও রয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু এটা আবার হয়ে গেল কর্মধারয় সমাস। ধরো সহজ ও সরল, সহজ ও সরল, সহজ সরল, এখানে উভয়ের অর্থ প্রাধান্য হচ্ছে। কিন্তু ধরো যদি বলি রামবাবু সহজ সরল মানুষ, তখন কিন্তু এই সহজ সরল আসলে কিন্তু একজনকে বোঝাচ্ছে, রামবাবুকে। তখন হয়ে যাবে এটা কি কর্মধারয় সমাস, যা সহজ তাই সরল, যিনি সহজ তিনি সরল, সহজ সরল। আবার কাঁচা পাকা, কাঁচা অথচ পাকা, কাঁচা পাকা আম, তার মানে কি ওই একই বস্তুকে বোঝাচ্ছে। তখন কিন্তু কাঁচা অথচ পাকা হয়ে যাবে হচ্ছে কর্মধারয় সমাস। বুঝতে পারছো? তাহলে মনে রাখবে, বিশেষণ পদ দুটি একটি মাত্র বস্তু বা একই ব্যক্তিকে বোঝালে তখন দ্বন্দ্ব সমাস হবে না, কর্মধারয় সমাস হবে। আর বিশেষণ পদ দুটি যে সমাসবদ্ধ পদ গঠন করবে, তাতে যদি উভয়েরই অর্থ প্রাধান্য পায়, তখন সেটা হয়ে যাবে হচ্ছে দ্বন্দ্ব সমাস। আবার দ্বন্দ্ব সমাসকে আমরা ভাগ করতে পারি এইভাবে, যেখানে আমরা দেখব সমস্যমান পদগুলি যখন উভয়ই ক্রিয়াপদ, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ উভয়ই ক্রিয়াপদ। যেমন ধরো হেসে ও খেলে, হেসে খেলে, শুয়ে ও বসে, শুয়ে বসে, নাচ ও গান, নাচ গান, ভেঙে ও চুরে, ভেঙে চুরে, চলা ও ফেরা, চলা ফেরা, ভেঙে ও চুরে, ভেঙে চুরে, দেওয়া ও নেওয়া, দেওয়া নেওয়া। এখানে দেখো সবই হচ্ছে আসলে ক্রিয়াপদ। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? পদ পরিচয়ের ভিত্তিতে, পদ পরিচয়ের ভিত্তিতে দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ। এবার আমরা দেখব পদের অর্থগত চরিত্রের ভিত্তিতে, পদের অর্থগত চরিত্রের ভিত্তিতে দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ। প্রথম হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। প্রথম হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। সমান অর্থবাচক, সমার্থক মানে সম অর্থ, সমান অর্থবাচক সমস্যমান পদগুলি যে দ্বন্দ্ব সমাসে মিলিত হয় তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। একদমই সহজ। অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলি একই অর্থ বহন করে, সমান অর্থ তাদের, তাদের মধ্যে মিলনে এই সমার্থক দ্বন্দ্ব সমাস গঠন হয়। যেমন ধরো রাজা ও বাদশাহ, রাজা বাদশাহ, ধন ও দৌলত, ধন দৌলত, কাজ ও কর্ম, কাজ কর্ম। দেখো রাজা ও বাদশাহ
সমান অর্থ, কাজ ও কর্ম সমান অর্থ, ধন ও দৌলত উভয় সম্পদকে বোঝাচ্ছে ধন দৌলত, চালাক ও চতুর চালাক চতুর। তাহলে এগুলো হচ্ছে সব সমার্থক দ্বন্দ্ব। এভাবে তোমরা অনুরূপ অনেক উদাহরণ তোমরা পাবে। ভয় ডর, ভয় ও ডর, ঠাকুর ও দেবতা ঠাকুর দেবতা, ছেলে ও ছোকরা ছেলে ছোকরা, লজ্জা ও শরম লজ্জা শরম, ভাগ ও বাটোয়ারা ভাগ বাটোয়ারা, মাথা ও মুন্ডু মাথা মুন্ডু, পাইক ও বরকন্দাজ পাইক বরকন্দাজ, টাকা ও করি টাকা করি, জমি ও জমা জমি জমা, সন্তান ও সন্ততি সন্তান সন্ততি। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এবার হচ্ছে ইত্যাদি অর্থ প্রকাশক দ্বন্দ্ব। ইত্যাদি অর্থ প্রকাশক দ্বন্দ্ব, ইত্যাদি অর্থ প্রকাশক দ্বন্দ্ব সমাসটা কি? ওটা ছিল সমান অর্থ, এর আগেরটা দেখলাম। আর ইত্যাদি অর্থ প্রকাশক দ্বন্দ্বটা হচ্ছে প্রায় এক জাতীয় অর্থ, প্রায় এক জাতীয় অর্থ মানে কাছাকাছি, প্রায় এক জাতীয় অর্থবোধক সমসমান পদগুলি মিলিত হয়ে যে দ্বন্দ্ব সমাস গঠন করে, সমস্ত পদ সমাসবদ্ধ পদ তৈরি হয়, তাকেই আমরা বলি ইত্যাদি অর্থ সূচক বা ইত্যাদি অর্থ প্রকাশক দ্বন্দ্ব সমাস। ওটা ছিল সমান অর্থ, এখানে হচ্ছে প্রায় এক জাতীয় অর্থ, কাছাকাছি অর্থ। এরকম দুটি সমসমান পদ মিলে যে দ্বন্দ্ব সমাস তৈরি হয়। যেমন ধরো হাট ও বাজার। এখন হাট আর বাজার প্রায় তো কাছাকাছি, হাট আর বাজারের মধ্যে কিছুটা পার্থক্য আছে কিন্তু কাছাকাছি। ধরো গীত ও বাদ্য, গীত বাদ্য, গীত সঙ্গীত, বাদ্য হচ্ছে বাদ্যযন্ত্র, কিন্তু সঙ্গীতের সঙ্গে বাদ্যযন্ত্রের তো একটা অঙ্গাঙ্গী সম্পর্ক জড়িত আছে। আবার বাদ্য সেও তো আসলে এক ধরনের সঙ্গীতের মূর্ছনাকেই তো আমাদের সামনে হাজির করে। এমনভাবেই গল্প ও গুজব, গল্প গুজব, এখন গুজবের মধ্যেও গল্প থাকে। অন্ন ও জল, অন্ন জল, বুঝতে পারছো? এভাবে যুদ্ধ ও বিগ্রহ, যুদ্ধ বিগ্রহ, টাকা ও পয়সা, টাকা পয়সা, খাল ও বিল, খাল বিল, মান ও ইজ্জত, মান ইজ্জত, ভাত ও কাপড়, ভাত কাপড়, আদব ও কায়দা, আদব কায়দা, দুঃখ ও কষ্ট, দুঃখ কষ্ট, অদল ও বদল, অদল বদল, ধুলো ও বালি, ধুলো বালি। তাহলে এগুলো সব হচ্ছে ইত্যাদি অর্থ প্রকাশক দ্বন্দ্ব, অর্থাৎ প্রায় এক জাতীয় অর্থ। তোমার সমসমান পদ মিলিত হয়ে যে দ্বন্দ্ব সমাস গঠন করে। এবার হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব অর্থাৎ পরস্পর বিপরীত অর্থের পদগুলি যে দ্বন্দ্ব সমাসে মিলিত হয় তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে। আগেরগুলো দেখেছিলাম হচ্ছে সম অর্থের বা প্রায় এক জাতীয় অর্থের, আর বিপরীতার্থক দ্বন্দ্ব হচ্ছে যখন পরস্পর বিপরীত অর্থের পদগুলি যে দ্বন্দ্ব সমাসে মিলিত হয় তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলবো আমরা। যেমন কম ও বেশি, কম বেশি, দিন ও রাত, দিন রাত, জয় ও পরাজয়, জয় পরাজয়। দেখো সবই হচ্ছে পরস্পর বিপরীত অর্থ। কম তার বিপরীত শব্দ বেশি, দিন তার বিপরীত শব্দ রাত, জয় ও তার বিপরীত শব্দ হচ্ছে পরাজয়। এরা মিলিত হয়ে এই দ্বন্দ্ব সমাসগুলো গঠন করছে। এভাবে আমরা দেখি আকাশ ও পাতাল, আকাশ পাতাল, ওপর ও নিচ, ওপর নিচ, জন্ম ও মৃত্যু, জন্ম মৃত্যু, পাপ ও পুণ্য, পাপ পুণ্য,
উত্থান ও পতন, উত্থান পতন, চেনা ও অচেনা, চেনা অচেনা, হার ও জিত, হার জিত, শত্রু ও মিত্র, শত্রু মিত্র। তবে এখানে একটা কথা মাথায় রেখো, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে দুটি বিপরীত অর্থযুক্ত পদের যে মিলন হয়, দুটি বিপরীত অর্থযুক্ত পদের যে মিলন হচ্ছে এই দ্বন্দ্ব সমাসে, তার কিন্তু মূল লক্ষ্য থাকে দুটি পদের মধ্যে যে কোনো একটি পদকে কিন্তু সুনির্দিষ্ট করা। হ্যাঁ, অর্থাৎ বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস অনেক ক্ষেত্রে দেখবে তোমরা হয়ে ওঠে বিকল্পার্থক দ্বন্দ্ব সমাস। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো ভালো ও মন্দ, দেখো দুটো বিপরীত শব্দ মিলন হলো, আমরা তৈরি করলাম ভালো মন্দ। এবার দেখো আমরা যখন বাক্যে এটাকে প্রয়োগ করি, কথায় যখন আমরা বলি ভালো মন্দ কিছু তো একটা বলো, তাহলে দেখো এই বিপরীতার্থক দ্বন্দ্ব হলো, কিন্তু হয়ে উঠলো কিন্তু বিকল্পার্থক দ্বন্দ্ব, অর্থাৎ ভালো অথবা মন্দ কিছু তো একটা বলো, তাহলে বিকল্প, হয় ভালো বলো নয় মন্দ বলো। বুঝতে পারছো? এবার দ্বন্দ্ব সমাসের গঠনগত শ্রেণীভেদ আমরা প্রথমে দেখলাম হচ্ছে পদ পরিচয়ের ভিত্তিতে, আমরা দ্বিতীয় দেখলাম হচ্ছে পদের বা সমস্যমান পদের তাদের অর্থগত চরিত্রের ভিত্তিতে দ্বন্দ্ব সমাসের শ্রেণীভেদ। এখন আমরা দেখব দ্বন্দ্ব সমাসের গঠনগত শ্রেণীভেদ। এখন গঠনগত শ্রেণীভেদে প্রথমেই আসবে অলোপ দ্বন্দ্ব। অলোপ, অলোপ যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির বিভক্তি লোপ পায় না, যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির বিভক্তি লোপ পায় না তাকে অলোপ দ্বন্দ্ব সমাস বলে। ওই যে অ মানে এখানে নিষেধার্থক অব্যয়, তারপর আছে লোপ, তাহলে লোপ পায় না। কি লোপ পায় না? সমস্যমান পদগুলির বিভক্তি লোপ পায় না, তাকে আমরা বলছি অলোপ দ্বন্দ্ব সমাস। যেমন ধরো পথে ও ঘাটে, পথে ঘাটে, দেখো পূর্বপদ পথে এর বিভক্তি কি এ, পরপদ ঘাটে এর বিভক্তিও এ। এবার দুয়ে মিলে, দুয়ের মিলনে যে সমাসবদ্ধ পদ গঠন করলাম পথে ঘাটে, তাতে দেখো পূর্বপদ এবং পরপদ উভয়েরই কিন্তু এ বিভক্তি কিন্তু লোপ পায়নি। হাতে পায়ে, হাতেও পায়ে, বনে ও জঙ্গলে, বনে জঙ্গলে, ঝোপে ও ঝাড়ে, ঝোপে ঝাড়ে, দুধে ও ভাতে, দুধে ভাতে, মাঠে ও ঘাটে, মাঠে ঘাটে, ঘরে ও বাইরে, ঘরে বাইরে। দেখো এখানে পূর্বপদ এবং পরপদ কারুরই কিন্তু বিভক্তি লোপ পায়নি ওই সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে। তাহলে প্রথম হচ্ছে অলোপ দ্বন্দ্ব আমরা দেখলাম। এবার হচ্ছে একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মিলনের ফলে একটিমাত্র পদ অবশিষ্ট থাকে। আবার বলি, যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মিলনের ফলে একটিমাত্র পদ অবশিষ্ট থাকে এবং সেই অবশিষ্ট পদের বহু বচনের রূপের সাহায্যে সমস্ত পদ গঠিত হয়, তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে।
তাহলে যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মিলনের ফলে একটি মাত্র পদ অবশিষ্ট থাকে এবং সেই অবশিষ্ট পদের বহুবচনের রূপের সাহায্যে সমস্ত পদ গঠিত হয়। একটা উদাহরণ নিয়ে আগে আমরা বোঝার চেষ্টা করি। ধরো আমি, তুমি ও সে, এই তিনটে সর্বনাম পদের মিলন হলো। আমি, তুমি ও সে, আমরা কি বলেছি? সমস্যমান পদগুলি মিলনের ফলে একটি মাত্র পদ অবশিষ্ট থাকে। তাহলে আমি, তুমি ও সে এর মিলনের ফলে আমরা কি তৈরি করলাম? সমাসবদ্ধ পদটি আমরা। আমি, তুমি ও সে, তার মিলনে কি তৈরি হলো? আমরা। তাহলে এই আমরাতে দেখো সমস্যমান পদগুলি কি কি ছিল? আমি, তুমি ও সে। এর মিলনে দেখো একটি মাত্র পদ অবশিষ্ট আছে, সেটা হচ্ছে আমি। তার বহুবচন, এখন আমির বহুবচনের সাহায্যে সমস্ত পদ গঠন হলো আমরা। তাহলে একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলছি? বহু পদের মিলন ঘটবে, কিন্তু মিলনের শেষে আমরা দেখব একটি মাত্র, শেষে এক শেষ। তাহলে বহুর মিলন ঘটবে, কিন্তু মিলনের শেষে আমরা দেখব একটি মাত্র পদ অবশিষ্ট থাকছে এবং তার বহু বচনের সাহায্যে সমস্ত পদ গঠিত হচ্ছে। তাহলে আমি, তুমি ও সে, এই তিনটে পদের মিলনে অবশিষ্ট থাকছে কে? একটি মাত্র পদ আমি, তার বহু বচন অর্থাৎ আমির বহু বচন কি হলো? আমরা, তার সাহায্যে সমস্ত পদ গঠন হলো। তার জন্য আমরা একে বলছি একশেষ দ্বন্দ্ব সমাস। শেষে একটি মাত্র পদ অবশিষ্ট থাকছে। কিন্তু দেখো এই যে আমরা সমাসবদ্ধ পদ গঠন করলাম আমরা, তাতে কিন্তু ওই একাধিক সর্বনাম অর্থাৎ তুমি ও সেও কিন্তু মিশে আছে। আমি, তুমি ও সে, তাতে আমরা তৈরি করলাম, কিন্তু এই আমরার মধ্যে কিন্তু তুমি ও সে তারাও কিন্তু মিশে আছে, তাদের অর্থেরও কিন্তু প্রাধান্য পাচ্ছে। সবাই মিলেই তো আমরা। এবার আমি, তুমি, সে, তারা, আমি, তুমি, সে ও তারা নিয়েও আমরা বলি হচ্ছে আমরা। বুঝতে পারছো? এভাবেই আমরা করতে পারি তুমি ও সে, তোমরা, সে ও তারা, এরা মিলে হলো ওরা। ধরো বাবা ও কাকা, এই নিয়ে আমরা বলতে পারি বাবারা। এটা আমরা বিশেষ্য পদের এই বহু বচনের প্রয়োগ তো আমরা বাংলা ভাষায় প্রায় করি। ধরো মা ও মাসি, আমরা বলি না মায়েরা, মায়েরা 3 বোন, তাহলে মা ও 2 মাসি, বলি মায়েরা, একসঙ্গে বহু বচনে প্রয়োগ করি আমরা। আমারও তোমাদের হয়ে গেল আমাদের, আমিও সে, আমরা। বুঝতে পারছো? এইগুলো হচ্ছে সব একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এইবার তোমরা শেষে জানো দ্বন্দ্ব সমাসের কিন্তু কয়েকটি ব্যতিক্রমী উদাহরণ রয়েছে, এগুলো তোমরা কিন্তু মাথায় রাখবে। যেমন ধরো জায়া ও পতি, জায়া ও পতি মিলে হয় হচ্ছে দম্পতি বা জম্পতি বা জায়াপতি। এখন এই পতি শব্দ যখন পরে থাকে তখন জায়া শব্দের স্থানে আমরা বিকল্পে দম শব্দটি বসাই। তাহলে জায়া ও পতি জায়াপতি হতে পারে, দম্পতি হতে পারে। এখন জম্পতি শব্দটা বাংলায় প্রয়োগ হয় না, আমরা দম্পতি শব্দটাই প্রয়োগ করি। অর্থাৎ স্ত্রী ও স্বামী মিলে হয় দম্পতি, তাহলে জায়া ও পতি দম্পতি। জম্পতি হয় কিন্তু আমরা প্রয়োগ করি না। আবার দেখো অহ ও রাত্রি,
এর উভয় মিলনে কিন্তু অহরাত্রি হয় না, হয় হচ্ছে অহরাত্র। আবার অহ ও নিশা, অহতে কিন্তু বিসর্গ আছে, অহ মানে দিন। এখন অহ ও নিশা, আমরা কিন্তু অহর্নিশা করি না, আমরা করি হচ্ছে অহর্নিশ, অহর্নিশ। আবার দিবা ও রাত্রি, দিবারাত্রি করি না, আমরা করি হচ্ছে দিবারাত্র, দিবারাত্র। যে রাত্রি এবং নিশা এই শব্দগুলো আমরা অনেক ক্ষেত্রে দেখি তার অন্তঃস্বর লোপ পেয়েছে। অহরাত্রি, তাহলে অন্তঃস্বরটা কি? রাত্রির ই হস্যই, কিন্তু দেখো অহরাত্র হয়ে গেল, হস্যইটা লোপ পেয়ে গেল। এই যে দিবা ও রাত্রি, দিবারাত্রি, দেখো হস্যইটা লোপ হয়ে গেল, দিবারাত্র। অহ ও নিশা, তাহলে অন্তঃস্বরটা কি আছে? নিশার আ, কিন্তু দেখো লোপ পেয়ে গেছে, অহর্নিশ। কিন্তু আমরা যদি বলি দিবা ও নিশি, দিবা ও রাত্রিতে কিন্তু রাত্রির হস্যইকার লোপ পেয়ে হলো দিবারাত্র। কিন্তু যদি বলি দিবা ও নিশি, তখন কিন্তু অন্তঃস্বর লোপ হবে না, তখন দিবা ও নিশি নিয়ে আমরা তৈরি করব দিবানিশি। তখন কিন্তু ওই নিশি শব্দের হস্যই, সে অন্তঃস্বরটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে। তাহলে এইগুলো মাথায় রাখবি। আবার ধরো কুশ ও লব, কুশীলব, বলি না নাটকের পাত্রপাত্রীকে কুশীলব, তাহলে কুশলভ কুশলভ নয়, কিন্তু কুশলভ কুশীলব, অর্থাৎ নাটকের পাত্রপাত্রীকে যখন আমরা বোঝাচ্ছি তখন কিন্তু কুশলভ কুশীলব, কুশলভ নয়। বুঝতে পারছো? তাহলে দ্বন্দ্ব সমাসের এই যে ব্যতিক্রমী উদাহরণ, এগুলো কিন্তু তোমরা মাথায় রেখো। তাহলে আমরা আজকে এখানেই আমরা আলোচনা শেষ করি। আমরা আজকে দ্বন্দ্ব সমাস নিয়ে একটা বিস্তৃত আলোচনা করলাম। এর পরের দিনে আমরা একে একে সমাসের যে অপরাপর শ্রেণীভেদ আছে তাই নিয়ে আমরা আলোচনা করব।